যারা নিওনেটস বা নবজাতক শিশু তাদের যদি ব্লাডে বিলিরুবিন লেভেলটা 5 মিলিগ্রাম পার ডিএল বা তার বেশি হয়, তখনই আমরা ওদের চোখে বা শরীরে আমরা একটা হলুদ ধরনের একটা জন্ডিসের ব্যাপার দেখতে পারি। প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই জন্ডিস হওয়ার প্রবাবিলিটি অ্যারাউন্ড 50-60% এটা দেখা গেছে। তো সেক্ষেত্রে যে বাচ্চারা সময় হয়, যেটাকে বলে টার্ম বেবি, তাদের দেখা যাচ্ছে 50-60% পসিবিলিটি থাকে জন্ডিস হওয়ার। এবং যারা প্রিটার্ম, যারা সময়ের আগে হয়, যেমন 37 সপ্তাহের আগে যে বাচ্চারা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই প্রবণতাটা বেড়ে যায় অ্যারাউন্ড 60-70%। এটা মূলত হয় বাচ্চাদের ফিজিওলজিক্যাল ইম্যাচুরিটি, যেটা আমাদের ইনক্রিজড হিমোলিসিসের জন্য, বা আমাদের যে আরবিসি লাইফ স্প্যানটা রয়েছে সেটা ভেঙে যায়, সেটা কমে যায়। তো এটা হচ্ছে বেসিক্যালি মেইনলি হয় ফিজিওলজিক্যাল ইম্যাচুরিটি অফ দ্য নিওনেটস টু হ্যান্ডেল ইনক্রিজড বিলিরুবিন প্রোডাকশন। অনেক মিথ রয়েছে মাদের কাছে, যে মারা আমাদের ওপিডিতে এসে বলেন যে আমাকে এইটা খেতে বারণ করা হয়েছে, আমাকে সেটা খেতে বারণ করা হয়েছে, আমার সেটা খেলে নাকি জন্ডিস হবে, বাচ্চাদের অসুবিধা হবে, কেননা বাচ্চা ব্রেস্ট ফিডিং করে। ব্যাপারটা ঠিক উল্টো। আমরা মাদেরকে বলি যে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করার জন্য মাদেরকে নিজেদের নিউট্রিশনটা বেশি করে দেখতে হবে। মাদের যেটা খায়, মারা যেটা ইনটেক নেয়, যে কোনো ধরনের খাবার ইনক্লুডিং প্রোটিনস, ইনটেক অফ ওয়াটার হ্যাজ টু বি 1.5 টাইমস মোর। তো সেক্ষেত্রে এটা ফ্যামিলিদেরকে বোঝানো হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে মাদের নিউট্রিশনটাও খুবই ইম্পর্টেন্ট। জন্ডিস এখন সবার মধ্যে বেশ কমন। এই জন্ডিসের জন্য কি কি হতে পারে এবং এর চিকিৎসা কি, লক্ষণগুলি কি কি, এই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সব্যসাচী মুখার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই জানতে চাইব, নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে জন্ডিস খুব কমন ব্যাপার, এটা কেন? প্রথমত এটা বলি যে প্রত্যেকটা নবজাতক শিশুকে যখন আমরা ইভ্যালুয়েট করি, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই জন্ডিস হওয়ার প্রবাবিলিটি অ্যারাউন্ড 50-60% এটা দেখা গেছে। তো সেক্ষেত্রে যে বাচ্চারা সময় হয়, যেটাকে বলে টার্ম বেবি, তাদের দেখা যাচ্ছে 50-60% পসিবিলিটি থাকে জন্ডিস হওয়ার। এবং যারা প্রিটার্ম, যারা সময়ের আগে হয়, যেমন 37 সপ্তাহের আগে যে বাচ্চারা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই প্রবণতাটা বেড়ে যায় অ্যারাউন্ড 60-70%। এটা মূলত হয় বাচ্চাদের ফিজিওলজিক্যাল ইম্যাচুরিটি, যেটা আমাদের ইনক্রিজড হিমোলিসিসের জন্য, বা আমাদের যে আরবিসি লাইফ স্প্যানটা রয়েছে সেটা ভেঙে যায়, সেটা কমে যায়। তো এটা হচ্ছে বেসিক্যালি মেইনলি হয় ফিজিওলজিক্যাল ইম্যাচুরিটি অফ দ্য নিওনেটস টু হ্যান্ডেল ইনক্রিজড বিলিরুবিন প্রোডাকশন। তো এটা খুবই নর্মাল ব্যাপার। এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে, সব ক্ষেত্রে সমানভাবেই হয়। কিছু বাচ্চার ক্ষেত্রে সিমটমসগুলো আমরা তাড়াতাড়ি দেখতে পাই, যারা হাই রিস্ক বেবি। কিছু ক্ষেত্রে নর্মাল টাইমে, ইউজুয়াল টাইমে দেখা যায়। বাচ্চা বা বড়দের ক্ষেত্রে চোখের রং হলুদ হয়ে যাওয়া বা স্কিনের রং হলুদ হয়ে যাওয়া কি জন্ডিসের লক্ষণ? প্রথমত বলি যে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। যারা নিওনেটস বা নবজাতক শিশু, তাদের যদি ব্লাডে বিলিরুবিন লেভেলটা 5 মিলিগ্রাম পার ডিএল বা তার বেশি হয়, তখনই আমরা ওদের চোখে বা শরীরে আমরা একটা হলুদ ধরনের একটা জন্ডিসের ব্যাপার দেখতে পারি। সেক্ষেত্রে যদি আমরা বড়দের সাথে কম্পেয়ার করি, সেই লেভেলটা হচ্ছে অনলি 2 মিলিগ্রাম পার ডিএল। এবারে একটা জিনিস বুঝতে হবে যে বাচ্চাদের যে জন্ডিসটা, সেটা প্রোগ্রেশনটা হয় কেফালোকর্ডাল ডিরেকশনে, মানে প্রথমে চোখ হয়, তারপরে বডি হয়, তারপরে আমাদের হাত পাগুলো জন্ডিস হিসেবে আমরা দেখি। সেই রুলটাকে বলে ক্র্যামার্স রুল। এবারে প্রত্যেকটা বাচ্চার চোখের যে ব্যাপারটা, জন্ডিসটা রয়েছে, সেটা সাথে সাথে অন্য বডি পার্টসও রয়েছে কিনা সেটা আমাদের দেখতে হয়। যদি সেটা থাকে তাহলে এক্সটেন্ট কত রয়েছে বা তার সিভিয়ারিটি কত রয়েছে, সেই হিসেবে আমাকে বাচ্চাকে ইভ্যালুয়েট করতে হয় এবং অ্যাকর্ডিংলি সেভাবে আমাদেরকে বাচ্চাদেরকে ট্রিট করতে হয়। আর কি কি লক্ষণ দেখা যায়? প্রথমত হচ্ছে যেটা আমরা দেখি, যে প্রথমত হচ্ছে বাচ্চারা যারা ফিডিংয়ের ব্যাপারটা, যদি কোনো বাচ্চা ঠিকঠাক করে ফিড করে মায়েদের কাছ থেকে, বাট তারপরও বাচ্চাদের একটু হলদের ব্যাপার থাকছে, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট মাদেরকে রিঅ্যাসিওর করি। আমরা তখনই রিপোর্ট করি বা রিপোর্ট পাঠাই যদি সেই লেভেলটা একটা আমাদের চোখে মনে হচ্ছে না আগের থেকে অনেকটা বেশি বেড়ে গেছে। নর্মালি দেখা যায় প্রত্যেকটা জন্ডিস, যেটা আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলি, সেটা 24 ঘন্টার পরে হতে শুরু করে। তো আমরা ইনিশিয়ালি আমাদের ইনস্টিটিউশনে প্রথমত 3rd ডেতে চেক করে শুরু করি। তো সেক্ষেত্রে যদি বাচ্চাদের 24 ঘন্টার আগেই একটু হলদে ভাব রয়েছে বা দেখে মনে হচ্ছে বাচ্চাটা আরও হলদে রয়েছে, সেসব বাচ্চাদের একটু হাই রিস্ক ধরে আমরা 1st ডেতেই রিপোর্ট করানোর চেষ্টা করি।
তো ডিপেন্ড করছে যে বাচ্চাদের রেসপন্স কেমন রয়েছে, বাচ্চার টার্ম বা প্রি টার্ম, এবং তার সাথে বাচ্চা ফিডিং কেমন করছে, মায়ের ব্রেস্ট ফিডিং করাতে পারছে কিনা মারা। তো এইসব অনেকগুলো ফ্যাক্টার্স একসাথে কাজ করে আমাদের জন্ডিসের ইটিওলজিটা ডিসাইড করে। অনেকে বলে মায়ের দুধ খাওয়ালে নাকি জন্ডিস সেরে যায়, এটা কতটা ঠিক? প্রথমত এটা আমরা বলি যে অ্যাজ আ পিডিয়াট্রিশিয়ান আমরা প্রত্যেকটা মাকেই এনকারেজ করি এবং তাদের ফ্যামিলিদের এনকারেজ করি টু সাপোর্ট দ্য মাদার্স, সো দ্যাট তারা জন্মের পর থেকেই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে পারে বাচ্চাদের। এবং এটা আমরা বলি যে 6 মান্থস অ্যান্ড অ্যাবাভ অবধি কন্টিনিউ করতে। তার বেসিক এটাই কারণ যে ব্রেস্ট ফিডিং যখন কোনো বাচ্চা করে তখন এদের যে বিলিরুবিন এক্সক্রিয়েশন সেটা অনেক বেটার হয়, এবং তার থেকে আমাদের যে বাচ্চাদের গাটের হেলথ, সেই গাটের হেলথটাও প্রমোট করে, যাতে ওখানে এন্টারহেপাটিক সার্কুলেশন বা রিসাইক্লিং যে ব্যাপারটা সেটা অনেক কম হয়। তো এই জন্যই আমরা দেখি যে বাচ্চাদের বিলিরুবিন এক্সক্রিশনও হেল্প করে, এক্ষেত্রে গাট হেলথও প্রমোট করে। তাই আমরা প্রত্যেকটা মাদেরকে বলি যে ব্রেস্ট ফিডিংটা আরও ভালোভাবে করাতে, এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাতে, এবং মাদেরকে আরও হাঙ্গার কিউজটা বুঝতে বাচ্চাদের, যাতে উইদিন আ স্প্যান অফ 2 আওয়ার্স প্রত্যেকটা 2 ঘন্টা পর পর মারা বাচ্চাকে যেন ফিড করতে পারে। জন্ডিস কতটা মাত্রায় পৌঁছলে ডক্টরের পরামর্শ দরকার? এখানে দুটো স্কুল অফ থটস রয়েছে। একটা যেটা আমরা বলি যে ফিজিওলজিক্যাল জন্ডিস, সেটা আমরা ফার্স্ট ডে 3-তে একটা রিপোর্ট করাই। সেই রিপোর্টের সাথে সাথে আমরা প্রত্যেকটা বাচ্চাকে আফটার স্প্যান অফ 48 আওয়ার্স ফলো আপ করি আমাদের ওপিডিতে। যদি সেই বাচ্চার আমরা যখন রুটিনলি চেক আপ করছি দেখি যে ডে 1-এ বা উইদিন 24 আওয়ার্স বাচ্চাটা একটু হলদে লাগছে, তাহলে আমরা ডে 1-এও রিপোর্ট পাঠাতে পারি। এবং এই রিপোর্টটা যদি একটা সার্টেন লেভেলের বেশি আসে, যেটাকে আমরা কাট অফ হিসেবে ধরি, সেটাকে আমরা বলি ভুটানিস নর্মোগ্রাম। তো সেই নর্মোগ্রামের অনুযায়ী যদি সেটা বেশি হয় তাহলে সেই বাচ্চাদেরকে আমরা একটু আরও ভালোভাবে ফলো আপ করে এবং অ্যাকর্ডিংলি আমরা ট্রিট করি। নবজাতক ছাড়া একটু বড় বাচ্চা যেগুলি রয়েছে তাদের ক্ষেত্রে বাড়িতে কিভাবে যত্ন নেওয়া যায়? প্রথমত যদি 6 মান্থস অবধি আমরা বাচ্চাদেরকে বলি যে মাদেরকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করানোর জন্য, এবং এই যে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করার ব্যাপারটা যখন 6 মাসের পরে হয়, 7 মাস এবং অ্যাবাভ, সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফিডিংয়ের ব্যাপারটা আসে। বাট সেক্ষেত্রেও মাদেরকে অ্যাডভাইস করা হয় যে একদমই ব্রেস্ট ফিডিংটা বন্ধ না করতে, অ্যাজ লং অ্যাজ পসিবল, স্পেসিফিক্যালি আপ টিল 1 ইয়ার যাতে ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করতে পারে বা প্রত্যেকটা মারা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চাদের হোম বেসড ফুড, স্পেসিফিকলি যখন আমরা উইন করতে শুরু করি, যেমন কমপ্লিমেন্টারি ফেজে 7 মান্থস অ্যান্ড অ্যাবাভ, তখন আমরা বলি যে স্পেসিফিক্যালি বাচ্চাদের যেটা বাড়িতে হচ্ছে সেই হোম বেসড ফুডটা বেশি করে কনসেন্ট্রেট করতে, বাইরের কোনো খাবার বা আদার করে জাঙ্ক ফুড না দিতে, এবং অ্যাকর্ডিংলি খাবারের ফিডের পরিমাণটা বাড়াতে। তো এই সব ক্ষেত্রে অ্যালং উইথ দ্য নিউট্রিশন, এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা বাচ্চার গ্রোথ এবং সেক্ষেত্রে জন্ডিস না হওয়ার জন্য। জন্ডিস থাকাকালীন কি ধরনের খাবার খাওয়ানো উচিত? প্রথমত একটা অনেক মিথ রয়েছে মাদের কাছে, যে মারা আমাদের ওপিডিতে এসে বলেন যে আমাকে এইটা খেতে বারণ করা হয়েছে, আমাকে সেটা খেতে বারণ করা হয়েছে, আমার সেটা খেলে নাকি জন্ডিস হবে, বাচ্চাদের অসুবিধা হবে, কেননা বাচ্চা ব্রেস্ট ফিডিং করে। ব্যাপারটা ঠিক উল্টো। আমরা মাদেরকে বলি যে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করার জন্য মাদেরকে নিজেদের নিউট্রিশনটা বেশি করে দেখতে হবে। মাদের যেটা খায়, মারা যেটা ইনটেক নেয়, যে কোনো ধরনের খাবার ইনক্লুডিং প্রোটিনস, ইনটেক অফ ওয়াটার হ্যাজ টু বি 1.5 টাইমস মোর। তো সেক্ষেত্রে এটা ফ্যামিলিদেরকে বোঝানো হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে মাদের নিউট্রিশনটাও খুবই ইম্পর্টেন্ট। মারা ভালোভাবে নিউট্রিশন পেলে তবেই বাচ্চারা ভালো করে ব্রেস্ট ফিডিং করতে পারবে। ইনটার্ন বাচ্চারা সাক করলে তখনই মায়ের ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হবে। তো সেক্ষেত্রে মায়েদের নিউট্রিশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাদের রেগুলার অ্যাডিকুয়েটলি প্রোটিনস, কার্বোহাইড্রেটস, প্রত্যেকটা ক্ষেত্রে জল, এগুলো অ্যাডিকুয়েটলি খাওয়ানো, এবং অ্যাজ সাচ এই সব মিথগুলোকে বার্স্ট করার জন্য আমরা রেগুলারলি ওনাদেরকে কাউন্সেলিং সেশন করাই ওপিডিতে, যারা আমরা বুঝতে পারেন যে মারা যে কোনো ইচ্ছা যেটা খাবার ইনক্লুডিং দি প্রোটিন ফুডস মারা ভালো করে যেন খেতে পারে। জন্ডিস যাতে না হয় তার জন্য কি কি প্রিকশন নেওয়া দরকার? প্রথমত যে কোনো নবজাতক শিশুদের ক্ষেত্রে আমরা একটাই বলি, অ্যাডভোকেট করি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা ছাড়াও আমরা যেটা বলি কয়েকটা জিনিস, সেখানে যদি বাচ্চার কোনো রিস্ক থেকে থাকে, যেমন ধরুন বাচ্চা হওয়ার পর কাঁদেনি, যেটাকে আমরা বলি বার্থ অ্যাসফিক্সিয়া, বা বাচ্চার কোনো আরও ধরনের অসুখ রয়েছে যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া রয়েছে,
বা মায়ের ব্লাড গ্রুপের সাথে বাচ্চার ব্লাড গ্রুপে একটা মিসম্যাচ রয়েছে, বা বাচ্চার ক্ষেত্রে কোনো কারণেই হোক অ্যালবুমিন লেভেলটা কম রয়েছে, এই সব বাচ্চাদের ক্ষেত্রে আমরা বা বাচ্চা সেপ্টিসিমিয়ার কোনো ফিচার আমরা দেখতে পাচ্ছি, তো এইসব ক্ষেত্রে বাচ্চারা আমরা হাই রিস্ক হিসেবে ক্যাটাগরাইজ করি এবং ক্যাটাগরাইজ করার পর আমরা সেই হিসেবে ট্রিট করি। তো অ্যালং উইথ দি ব্রেস্ট ফিডিং আমাদের বাচ্চাদের প্রত্যেকটা সময়ে মাদেরকে বলা হয় যে কোনো যদি মানে অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিংয়ের থেকে একটু যদি এদিক ওদিক বা মায়ের মনে হচ্ছে না বাচ্চা ফিড করছে না, লেথার্জিক রয়েছে, সেক্ষেত্রে নিয়ারেস্ট হসপিটালে এসে আমাদের কন্ট্যাক্ট করতে, আমাদের এমার্জেন্সি এবং ওপিডি সবসময় খোলা রয়েছে, সেক্ষেত্রে মাদেরকে কাউন্সেলিং করার জন্য এবং এগুলোকে আর্লি পিক আপ করে যাতে বাচ্চাদের আর অসুবিধে না হয় সেগুলোকে দেখার জন্য। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা তো শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি কি বললেন। প্রত্যেকটি মানুষেরই যেমন সমস্যা আলাদা, সেরকম সমাধানও আলাদা। আপনাদের এই বিষয় নিয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।